1990 সাল। কেজিবির এজেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন তখন পূর্ব জার্মানিতে। তথ্য সংগ্রহ করতে পূর্ব জার্মানির সিক্রেট পুলিশের হেডকোয়ার্টারের পাশের একটি বিল্ডিংয়ে অবস্থান করছেন তিনি। এ সময় হাজার হাজার মানুষ এসে পুলিশের হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়ে এগিয়ে যায় কেজিবির বিল্ডিংয়ের দিকে। দৃঢ় পায়ে সামনের দিকে এগিয়ে আসেন পুতিন। এরপর কি হয়েছিল? বিশ্বের অন্যতম গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি অন্যতম ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা ছিল। এমন কোনো কাজ নেই তারা করেনি। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় তারা আমেরিকার ভেতরে কয়েকটি অপারেশন চালিয়ে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করেছে মারাত্মকভাবে। এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। 1954 সালের 1 জানুয়ারি রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নে কেজিবির আত্মপ্রকাশ ঘটে। কেজিবির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় আইভাই সেরভকে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে 6 নভেম্বর 1991 সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেজিবি সারা বিশ্বে সোভিয়েত নিরাপত্তা সংস্থা বা সোভিয়েত গোয়েন্দা সংস্থা নামে বেশি পরিচিত ছিল। তাদের প্রধান কাজগুলি ছিল বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সীমানা পাহারা দেওয়া, দেশের রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা, সোভিয়েত সরকারের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি জাতীয়তাবাদী, ধর্মীয় এবং সোভিয়েত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করা। প্রথমে বিভিন্ন দূতাবাসের মাধ্যমে কেজিবির কার্যক্রম শুরু হয় এবং এসব দূতাবাসের মাধ্যমে তারা বিভিন্ন সিক্রেট অপারেশন পরিচালনা করে। তখনকার সোভিয়েত রাষ্ট্রপ্রধান এবং কেজিবির চেয়ারম্যান ছাড়া কারো কাছেই তাদের জবাবদিহি করতে হতো না। রাশিয়া ছাড়াও সোভিয়েত ব্লকের অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য কেজিবির নিজস্ব বিভাগ ছিল, যা কেজিবির তত্ত্বাবধানে বিভিন্ন নামে কাজ করত। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্নায়ুযুদ্ধ চলাকালে কেজিবি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত সোভিয়েত দূতাবাস এবং কনসুলেটের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে গুপ্তচর বৃত্তি করত। এদের মধ্যে রাষ্ট্রদূত ও অ্যাটাশে পর্যায়ের কূটনৈতিক ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরাও যুক্ত ছিল। কেবল কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নয়, বিদেশে কর্মরত সোভিয়েত সাংবাদিক, ব্যাংকার, হোটেল প্রতিনিধি, বিমানকর্মী এরকম বিভিন্ন পেশার মানুষ কেজিবির চোর হিসেবে কাজ করত। এভাবে আন্তর্জাতিক বিভিন্ন অপারেশন করে নিজেদের দুর্ধর্ষতার পরিচয় দিয়েছে কেজিবির এজেন্টরা। বিভিন্ন দেশের সরকারের স্পর্শকাতর এবং গোপন তথ্য থেকে শুরু করে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করে নানান উপায়ে তথ্য সংগ্রহ করত। ইন্টারন্যাশনাল হাই প্রোফাইল অনেক ব্যক্তিদের হত্যার পেছনেও কেজিবির হাত ছিল। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার পেছনেও কেজিবির হাত রয়েছে বলে ষড়যন্ত্র তথ্য রয়েছে। সোভিয়েত ইউনিয়নের প্রধান শত্রু ছিল আমেরিকা, ফলে আমেরিকাকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্য ছিল কেজিবির। 1959 সাল থেকে শুরু করে 1972 সাল পর্যন্ত আমেরিকার বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, ড্যাম, তেলের পাইপলাইন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি গোপনে তুলতে শুরু করে কেজিবি। তাদের উদ্দেশ্য ছিল এগুলোতে গোপনে হামলা চালানো এবং সেগুলোকে ধ্বংস করে ফেলা। তবে কেজিবির প্রধান টার্গেট ছিল আমেরিকার অস্ত্র ভাণ্ডারের উপর। কেজিবি তাদের অপারেশন চালানোর জন্য আমেরিকার পেনসিলভেনিয়া শহরে একটি সেফ হাউস গড়ে তোলে। এখানে বসে তারা পরিকল্পনা করে কিভাবে অপারেশন চালানো যায়। তারা বুঝতে পারে যুক্তরাষ্ট্রের হাইড্রো ইলেকট্রিক ড্যামগুলো অধিকাংশ পাওয়ার সাপ্লাই করে যুক্তরাষ্ট্রের। এজন্য তারা মন্টানা রাজ্যের হাঙ্গেরি হর্স ড্যামকে সিলেক্ট করে সেটিকে ধ্বংস করার জন্য। কেজিবি অত্যন্ত গোপনে তাদের পরিকল্পনা নিয়ে কাজ করতে থাকে। তারা প্রয়োজনীয় গোয়েন্দা ফোর্স এবং অস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই অপারেশন সফল হয়েছিল কিনা তা জানা যায়নি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা সে বিষয়ে কোনো সংবাদ প্রকাশ্যে আনেনি। বেসিলি মিট্রোকিন 35 বছর ধরে কেজিবির তথ্য সংগ্রাহক ছিলেন। 1991 সালে লন্ডনে পালিয়ে এসে কেজিবির অনেক তথ্য তিনি ফাঁস করে দেন। সেসব তথ্যের মধ্যে এসব ঘটনা উঠে এসেছে। এমনকি আমেরিকার পারমাণবিক কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে কেজিবির এজেন্ট। তারা আমেরিকার পারমাণবিক কেন্দ্রসহ সামরিক বাহিনীর বিভিন্ন তথ্য ও নথিপত্র পাচার করে রাশিয়াতে। সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং সোভিয়েত ব্লকের সম্ভাব্য বিপ্লবী চক্রান্তগুলোকে নস্যাৎ করা বা বিপ্লবীদের উপর কঠোর নজরদারি করার জন্য কেজিবির ভূমিকা ছিল অপরিসীম।
1956 সালে যখন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়াতে বিপ্লব দেখা দেয়, তখন বিপ্লবীদের দমনে কেজিবি সহায়ক ভূমিকা পালন করেছিল। হাঙ্গেরিয়ান বিদ্রোহের সময় কেজিবির পরিকল্পনাতে দেশটিতে সোভিয়েত বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়, যা ছিল তাদের সবচেয়ে বড় অর্জন। কেজিবি এজেন্টরা পশ্চিমা পর্যটকদের ছদ্মবেশে অনেক অবৈধ বাসিন্দাকে চেকোস্লোভাকিয়ায় অনুপ্রবেশ করে রেড আর্মির জন্য রুট প্রস্তুত করে। এই রেড আর্মির আক্রমণের পর চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত বিরোধী কট্টরপন্থী সদস্যদের উৎখাত করতে সক্ষম হয়। 1970-এর দশকের মাঝামাঝি কেজিবি গোপনে আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায় 3টি ব্যাংক কেনার চেষ্টা করে, যাতে করে তারা আমেরিকার প্রযুক্তিগত গোপনীয় তথ্য জানতে পারে। ব্যাংকগুলি ছিল বার্লিংহামের পেনিনসুলা ন্যাশনাল ব্যাংক, ফ্রেসনোর ন্যাশনাল ব্যাংক এবং সাউথ লেকের ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকগুলি উন্নত প্রযুক্তি সংস্থাগুলিকে অসংখ্য ঋণ দিয়েছিল এবং তাদের অনেক কর্মকর্তা ও পরিচালককে গ্রাহক হিসেবে রেখেছিল, আর সেখান থেকে অনেক তথ্য পেয়েছিল কেজিবি। 1954 থেকে 1991 সাল পর্যন্ত রাশিয়ান এই গোয়েন্দা সংস্থা তাদের গোয়েন্দাগিরির জন্য যতটা না বিখ্যাত ছিল, তার থেকেও বেশি কুখ্যাত ছিল তাদের নৃশংসতার জন্য। চেচেন বিদ্রোহে চেচেনের অনেক নেতা সহ তাদের পরিবারের সদস্যদের উপর হত্যাযজ্ঞ চালায় কেজিবি। অন্যান্য দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করে সেসব দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছিল কেজিবির সবথেকে বড় সফলতা। অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও সোভিয়েত গোয়েন্দা সংস্থা সক্রিয় ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে কেজিবি পূর্ব পাকিস্তান সম্পর্কে সোভিয়েত নেতৃবৃন্দর কাছে যে প্রতিবেদন পাঠিয়েছিল, তাতে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হলেও সেখানে সোভিয়েত স্টাইলে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মীয়ভাবে রক্ষণশীল এবং বাংলাদেশি রাজনৈতিক অভিজাত শ্রেণী মূলত পশ্চিমামুখী। পরিস্থিতির প্রেক্ষাপটে মস্কো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন প্রদান করে, কিন্তু কেজিবির ধারণা সত্যি বলে প্রমাণিত হয় পরে। কারণ যদিও বাংলাদেশ স্বাধীনতার পরে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রক্ষার চেষ্টা করেছে, কিন্তু তার অর্থনীতি অনেকটাই পশ্চিমামুখী ছিল। স্নায়ুযুদ্ধের সময় কেজিবি বিভিন্নভাবে আড়ি পেতে গোপন তথ্য সংগ্রহ করে তাদের নৈপুণ্যের প্রদর্শন করে। এমনও রেকর্ড আছে যে কেজিবি 20 বছর ধরে একটি বিল্ডিংকে সার্ভিল্যান্স মাইক্রোফোনের অধীনে রেখেছিল। 1972 সালে এস্তোনিয়ার হোটেল ভিরুর 22টি ফ্লোরের মোট 60টি কক্ষকে পরিপূর্ণভাবে সার্ভিল্যান্স মাইক্রোফোনের অধীনে নিয়ে আসে কেজিবি, যাতে করে সেখানে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথোপকথন শোনা যায়। এছাড়া এর আগে 1945 সালে সোভিয়েতের কয়েকজন শিশু তৎকালীন সোভিয়েত ইউনিয়নে থাকা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে যুক্তরাষ্ট্রের জাতীয় চিহ্ন সম্বলিত একটি কাঠের শোপিস উপহার দেয়, কিন্তু এই শোপিসে মাইক্রোফোন বসানো ছিল, আর এই মাইক্রোফোনের মাধ্যমে কেজিবির সদস্যরা 7 বছর ধরে আমেরিকার অ্যাম্বাসেডরের কথা শুনেছে। 1980-এর দশকে কেজিবি খুব বেশি করে চাচ্ছিল যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্যগুলো পেতে, যার কারণে তারা মার্কাস নামে একজন হ্যাকারকে খুঁজে বের করে। এই হ্যাকার কেজিবির হয়ে জার্মানির ইউনিভার্সিটি অফ ব্রেইমেনে বসে তার হ্যাকিং কার্যক্রম পরিচালনা করতে শুরু করে। এক পর্যায়ে সে আমেরিকার সামরিক বাহিনীর 400 কম্পিউটার হ্যাক করতে সক্ষম হয়, আর এই হ্যাকিংয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সামরিক ডকুমেন্টস সে পেয়ে যায়। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন চৌকুশ কেজিবি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোটবেলা থেকে দারিদ্র্য এবং কমিউনিজমকে অত্যন্ত কাছ থেকে দেখে বড় হয়েছেন তিনি। বড় হয়ে ওঠার পথে পুতিন গুপ্তচর সংক্রান্ত উপন্যাস এবং টিভি শোর প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। 1975 সালে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইনে পড়াশোনা শেষ করে তিনি সরাসরি ইন্টেলিজেন্স সার্ভিসে যোগ দেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলাকালীন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেশন সম্পূর্ণ করে দেশের এক সম্পদে পরিণত হন। বাহিনীতে যোগদানের অল্প কয়েক বছরের মধ্যেই তিনি জার্মান ভাষা রপ্ত করেন, ফলে তাকে 1985 সালে পূর্ব জার্মানিতে পাঠানো হয়। কয়েক বছর সেখানে কাজ করার পর সোভিয়েত সরকারের দুর্বলতার কারণে পূর্ব জার্মানিতে সোভিয়েতের নিয়ন্ত্রণ দুর্বল হতে থাকে। 1990 সালে এক পর্যায়ে সেখানকার জনগণ পূর্ব জার্মানির সিক্রেট পুলিশের সদর দপ্তর গুড়িয়ে দেয়। এরপর এগুতে থাকে কেজিবির বিল্ডিংয়ের দিকে। পুতিন তাদেরকে সতর্ক করেন এবং রেড আর্মিকে ডাকেন।
কিন্তু রেড আর্মি বলে যে মস্কো থেকে আমাদের কাছে কোনো আদেশ আসেনি। সোভিয়েত ইউনিয়ন সরকারের এমন দুর্বল ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিলেন পুতিন। ফলে 1991 সালে আনুষ্ঠানিকভাবে কেজিবি থেকে তিনি পদত্যাগ করেন। আর একই বছরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আর এর ফলে রাশিয়ায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। আর সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে পুতিন আখ্যায়িত করেন বিংশ শতাব্দীর সবথেকে বড় দুর্ঘটনা হিসেবে। ব্যক্তিগতভাবে পুতিন ওই ঘটনায় ভেঙে পড়েছিলেন। এরপর 7-8 বছর রাশিয়ার ইতিহাসে সবচেয়ে কঠিন সময় ছিল। পরে নানান ঘটনার মাধ্যমে 2000 সালের মার্চ মাসে একটি নির্বাচনে জিতে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে কেজিবির অস্তিত্ব ও উদ্দেশ্য যে নির্মূল হয়ে গেছে এমনটা নয়। কেজিবির অস্তিত্ব এবং প্রভাব এখনও রাশিয়ায় বিদ্যমান, কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন কেজিবির একজন এজেন্ট। রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা GRU অর্থাৎ জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস অব দ্য রাশিয়ান ফেডারেশনকে কেজিবির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। তো কেজিবি সম্পর্কে অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।